হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ট্রাভেল ব্লগে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক জেলা বাগেরহাটে সুন্দরবন ভ্রমণ করতে যাচ্ছি। রাজধানী ঢাকা থেকে বাগেরহাটের কাটাখালী পর্যন্ত যাওয়ার জন্য ইমাদ পরিবহনকে বেছে নিয়েছি। ঢাকার সায়দাবাদ ইমাদ পরিবহন কাউন্টার থেকে 3টি টিকিট কেটে নিলাম। আমার সাথে রয়েছে ভ্রমণ সঙ্গী হিসাবে আমার বন্ধু এবং আমার ভাগিনা। টিকিট কাটার সময় বলেছে গাড়ি 11:45 আমরা টিকিট কেটে অপেক্ষা করতেছি। ঠিক 11:45 একজন লোক এসেছে, বলেছে আমাদের গাড়ি চলে এসেছে। তারপর আমরা জনপথ পর্যন্ত গিয়েছি। জনপথ থেকে রাস্তা পার হওয়ার পরেই আমি সামনে দেখি একটি বিআরটিসি গাড়ি দাঁড়িয়ে আছে। ওরা বলতেছে যে এই বিআরটিসি গাড়িতে করেই আপনাদেরকে ধোলাইপাড় কাউন্টারের সামনে নিয়ে যাবে। গাড়ি যখন এটা দেখতেই পেয়েছি, দেরি করে লাভ নেই, তাই উঠে পড়লাম। উঠেই সামনের সিটে বসে পড়লাম। তারপরে ড্রাইভার সাহেব ধোলাইপাড়ের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিল। অল্প সময়ের মধ্যেই আমরা ধোলাইপাড়ে পৌঁছে গেলাম। আর এখানে এসেই দেখি শ্যামলী এসপির একটি নন এসি বাস, সেবা গ্রিন লাইনের একটি নন এসি বাস এবং তারই বাম্পারে সোহাগ এলিটের একটি স্কানিয়া বাস। সোহাগের গাড়িটি যাওয়ার পরেই আমাদের গাড়িটি রাস্তার অপোজিটে চলে যায়। গাড়িটিকে রাস্তার বাম সাইডে সাইড করার পর আমি আর আমার বাগিনা তড়িঘড়ি করে ইমাদ পরিবহনের কাউন্টারের দিকে ছুটে চলেছি। ইমাদের ধোলাইপাড় কাউন্টারে ঢুকে খুবই ভালো লেগেছে একটা জিনিস, যে কাউন্টারটি পরিষ্কার পরিচ্ছন্ন, বসার জায়গাটিও দারুণ। 10 মিনিট বসার পর ঠিক 11:55 আমাদের গাড়ি আসে কাউন্টারের সামনে। এরপরে সুপারভাইজার সাহেব এসে বলতেছে খুলনাগামী ঢাকা মেট্রো 12, 32, 64 গাড়ির যাত্রীরা চলে আসুন বাসের মধ্যে। আমরাও ধীরে সুস্থে বাসের দিকে ছুটে যাচ্ছি। বাগেরহাট যাওয়ার জন্য আমাদের যেই বাসটি এসেছে সেই বাসটি মূলত ভারতীয় অশোক লেল্যান্ড B1616 সুপার মডেলের বাস। B1616 সুপার মডেলের বাসও খারাপ না, চলে। সবচেয়ে বড় কথা হলো এখানে যদি এই বাসটি না এসে ভারতীয় টাটা বাস আসতো তাহলে খারাপ লাগতো। তবে কোথাও ঘুরতে গেলে সব সময়ই জাপানিহীন একে 1J বাস পেতে চাই। বাসে উঠার পর দেখি পুরো গাড়ি ফাঁকা। আমাদের সহ মোট 9 জন বসে আছে সিটে, এর মধ্যে ইমাদের একজন ড্রাইভারও রয়েছে। এরপরে ড্রাইভিং সিটে চোখ পড়তেই দেখি আমাদের বড় ভাই প্রিয় তামিম ভাই। ঘড়ির কাঁটাতে 12টা ঠিক তখনই সুপারভাইজার সাহেব বলল তামিম ভাইকে গাড়িটা ছেড়ে দিন। পরে তামিম ভাইও গাড়িটা ছেড়ে দিল। আস্তে ধীরে আমরা বাবুবাজার ব্রিজের দিকে অগ্রসর হচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে টোল প্লাজাতে অবস্থান করব। আমাদের গাড়ি এই মুহূর্তে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে টোল প্লাজার টোল বক্সের দিকে অগ্রসর হচ্ছে ধীরে ধীরে। টোল পরিশোধ করে এসেই ইসলামকে অনায়াসে ওটি দিয়ে দিল। ইসলামকে ওটি দিয়ে কিছুক্ষণ আসার পরেই মামুনের সাথে দেখা। 4 থেকে 5 মিনিট মামুনের পিছনে দৌড়ানোর পর অবশেষে মামুনকে ওটি দিয়ে বাগেরহাটের দিকে অগ্রসর হই। তারপর অন্তরার সাথে দেখা। অন্তরার পিছনে দৌড়াতে দৌড়াতে রয়্যালের স্কানিয়ার সাথে দেখা হয়ে গেল। রয়্যালের স্কানিয়াকেও অনায়াসে আমরা ওটি দিয়ে চলে যাই, কারণ রয়্যালের স্কানিয়ার প্রেসার ছিল না, তারা ধীরে সুস্থে যাচ্ছিল। অবশেষে আমরা স্বপ্নের পদ্মা সেতু টোল প্লাজায় হাজির হলাম। এখন আমাদের গাড়ি ডান লেন ধরে ধীরে ধীরে টোল প্লাজার দিকে যাচ্ছে। আর আমাদের গাড়ি এখানে দাঁড়ায়নি, রানিংয়েই চলে যায়, কারণ আমাদের গাড়ির ই টোল ব্যবস্থা ছিল, যার কারণে আমাদের গাড়ি দাঁড়াতে হয়নি। এই মুহূর্তে আমরা স্বপ্নের পদ্মা সেতু অতিক্রম করতেছি, যার দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, যার নির্মাণ ব্যয় হয়েছে 30,193,39 বাংলাদেশি টাকা। আর এদিকে আমার বন্ধু বাসেদ আবেগ ধরে রাখতে না পেরে দেশের সবচেয়ে বড় সেতু পদ্মা সেতুর ভিডিও করতে সামনে চলে গিয়েছে আর মনোযোগ দিয়ে ভিডিও করতেছে। আমাদের তামিম হাসান ভাই পদ্মা সেতুর উপরেও থামেনি। পদ্মা সেতুর উপরেও শামীম এন্টারপ্রাইজের একটি নন এসি বাসকে ওটি দিয়ে দিল। এক্সপ্রেসওয়ে ধরে চলতে লাগলো আমাদের তামিম ভাই, আর এদিকে আমাদেরকে ওটি দিয়ে চলে গেল লিটন ট্রাভেলসের ভারতীয় অশোক লেল্যান্ড একটি এসি বাস। দীর্ঘক্ষণ লিটন ট্রাভেলসের বাম্পার ধরে ছুটে চলেছে, কিন্তু তাকে ওটি দিতে পারেনি। তো কি হয়েছে, এসপি গোল্ডেন লাইনের একটি হিনো একে 1J বাসকে ওটি দিয়ে চলে গেলাম।
দীর্ঘক্ষণ ধরে লিটন ট্রাভেলসের বাম্পার ধরে ছুটে চলেছি, কিন্তু তার কাছে কোনো পাত্তাই পাচ্ছি না। এর মধ্যেই শ্যামলী অ্যানা ট্রাভেলসের হাইগার স্লিপারের সাথে দেখা হয়ে গেল। এটাও ধীরে সুস্থে যাচ্ছে। আমরা তাকে ওটি দিয়ে চলে গেছি, কারণ আমাদের গাড়ির গতি তার থেকে বেশি ছিল। এই মুহূর্তে আমরা ফরিদপুরের একটি ফিলিং স্টেশনে আছি। ফিলিং স্টেশনের নাম মেসার্স মুন্সি ফিলিং স্টেশন। এটি মূলত জয় বাংলা মোড়ে অবস্থিত। এটি ফরিদপুর জেলায়। এখানে আমরা গাড়ি তেলের জন্য বিরতি দিয়েছে। তেল ভরা শেষ হলে আমরা আবার আল্লাহর নাম নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হব। পাম্প থেকে বের হয়েই একে একে স্টার এক্সপ্রেস, ওয়েলকাম এবং দিগন্তকে ওটি দিয়ে দিল। বর্তমানে আমরা ফরিদপুর খুলনা রোডে রয়েছি। এই রোডে আমরা এখন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাম্পার ধরে ছুটে চলেছি। দীর্ঘক্ষণ টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাম্পার ধরে যাওয়ার পর অবশেষে আমরা তাকে ওটি দিতে সক্ষম হই। গোল্ডেন লাইনের এই অশোক লেল্যান্ড বাসটিকে ওটি দিতে আমাদের বেশ সময় লেগেছিল, কারণ এই বাসটিও কোনোভাবেই হাল ছাড়তে নারাজ। আমাদের ড্রাইভার তামিম ভাইও হাল ছাড়তে নারাজ। তাই অনেক সময় ব্যয় করে রাস্তা ফাঁকা পেয়ে তাকেও ওটি দিয়ে দিল। এই মুহূর্তে আমরা গোপালগঞ্জ অতিক্রম করছি। তার একটু পরেই বাগেরহাট জেলা শুরু। এখান থেকে বাগেরহাট জেলা শুরু। আমরাও ধীরে ধীরে বাগেরহাটের দিকে যাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বাগেরহাটের কাঠাখালীতে পৌঁছাবো, আর তারপরে তামিম ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিব। তো ভাই, ভালো লাগলো তামিম ভাই, আপনার এই ট্যুরটা মিস করবো। আবার ভবিষ্যতে আসার চিন্তা ভাবনা আছে। জায়গা ভালো থাকেন ইনশাআল্লাহ। আপনার নামটা জানালো না ভাই? মাহমুদ ভাই। আবার আসবে, ভালো থাকেন। তামিম ভাই আপনারা ট্যাগ করে দিব, ঠিক আছে? দেখেন। ঢাকা থেকে কাঠাখালী পর্যন্ত পৌঁছাতে আমাদের সময় লেগেছে প্রায় 2 ঘন্টা 20 মিনিটের মতো। আগামীকালকে আমরা মংলার উদ্দেশ্যে রওনা হব। ঢাকা থেকে কাঠাখালী পর্যন্ত আসতে ইমাদ পরিবহনের কাছ থেকে ভালো সার্ভিস পেয়েছি। নিহান ক্লাসিক নামে এই বাসটিতে করে আমরা মংলায় যাব। এখন আমাদের গাড়ি ধীরে ধীরে চলতেছে। গাড়ি চলতেছে দেখে আমার বাগিনা জিলানি এবং আমার বন্ধু বাসের দুজনেই গেম খেলতে লাগলো, আর আমি এই ফাঁকে তাদের একটু ভিডিও করে নিলাম। এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, কারণ এই রাস্তাটা অনেক সোজা আর দুই পাশেই খেজুরের গাছ রয়েছে। কাটাখালী থেকে মংলা যাওয়ার এই রুটটি আমার অনেক ভালো লাগে, কারণ রাস্তার দুই পাশেই গাছপালা রয়েছে। এই মুহূর্তে মংলা আমাদের থেকে প্রায় 9 কিলো দূরে আছে। তোর অনুভূতি কি? ভালো না, আরে সার্ভিস ভালো না। লোকাল রোডের গাড়ি তো এরকম হওয়ার কথা। তোর কি অবস্থা? গাড়ি ভালো লাগে না? সবচেয়ে ভালো লাগে না? এই গাড়ি অনেক স্লো চলতেছে, যার কারণে খুবই বিরক্ত লাগতেছে। 45-46 এর উপরে টান। হ্যাঁ, এরকম গাড়ি। রাস্তা এদিকে মোটামুটি ভালো, খারাপ না। কিছু কিছু জায়গায় চাললেন, কিছু কিছু জায়গায় 2 লেন। এই মুহূর্তে আমরা মংলা বন্দরের গেটটি অতিক্রম করতেছি, আর অল্প দূর যেতে হবে, তারপরেই আমরা মংলা পৌঁছে যাব। অবশেষে আমরা মংলা বন্দরে এসে পৌঁছেছি। এখন আমরা গাড়ি থেকে নেমে যাব। শান্তি লাগে, শান্তি। এই মুহূর্তে পোর্টের দিকে যাচ্ছি। ওখান থেকে ট্র্যাক বোট নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাব। খুবই ভালো লাগতেছে। অবশেষে নৌকাতে উঠতে সক্ষম হলাম। এখন আমরা করমজলের উদ্দেশ্যে যাচ্ছি। ঘাট থেকে আমাদের বোটটি ছেড়ে দিল। আমরা এখন পশুর নদী ধরে সুন্দরবনের উদ্দেশ্যে ছুটে যাচ্ছি।
মাঝ নদীতে এসে 3টি বিলাসবহুল জাহাজ দেখতে পেলাম। যারা সুন্দরবনে লং ট্যুরে আসে তারা এই বিলাসবহুল জাহাজগুলোতে ভ্রমণ করে। এই জাহাজগুলো হলো শীতাতপ নিয়ন্ত্রিত, যার কারণে কোনো রকমের ঝামেলা ছাড়াই এগুলোতে থাকা যায়। পশুর নদীর পাড়ের দিকে চোখ পড়তেই দেখি কিছু তরুণ ফুটবল খেলতেছে। এখান থেকেই সুন্দরবনের সীমানা শুরু। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা করমজল জেটিতে ভিড়ব একটি বিশেষ অনুমতির জন্য, কারণ আমরা করমজল বনের ভিতরে পরে ঢুকবো। আগে আমরা গহীন জঙ্গলে নদীপথে যতটুকু যেতে পারি যাব, তারপর আমরা ফিরে এসে করমজল বনের ভিতরে ঢুকবো। এখন আমরা করমজলে অবস্থান করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই বন বিভাগের কর্মকর্তার কাছে যাব বিশেষ অনুমতির জন্য। আমাদের অনুমতি নেওয়া শেষ, তাই আমরা গহীন জঙ্গলে নদীপথে যাওয়ার চেষ্টা করতেছি। এখন আমরা ধীরে ধীরে জঙ্গলের দিকে অগ্রসর হচ্ছি। নদীপথে বনের একটু ভিতরে আসতেই চোখে পড়ল একটি গুইসাপ শুয়ে আছে নদীর পাড়ে। গুইসাপটি নিশ্চিন্তে রোদ পোহাচ্ছে। এখন সুন্দরবনের কিছু সিনেমেটিক উপভোগ করুন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকাটি করমজল জেটিতে ভিড়বে আর আমরা জঙ্গলের দিকে প্রবেশ করব। এই মুহূর্তে আমরা করমজল জেটি হয়ে করমজল বনের দিকে অগ্রসর হচ্ছি। সামনে আমার বাগিনা জিলানি যাচ্ছে একা একা, আর আমরা তার পিছনে পিছনে। এইখানে এই মুহূর্তে করমজল পয়েন্ট দিয়ে ঢুকতেছি আমরা সুন্দরবনের গহীনে। এখন করমজল দেখা যাক দিয়ে সুন্দরবন কি কি দেখতে পারি। সামনে হরিণের একটি পার্ক আছে ছোট, তারপরে কুমিরের পার্ক আছে। আমি এখন হরিণের অভয়ারণ্যে আছি। এখানে হরিণগুলোকে বন্দি করে রাখা হয়েছে। একটু দূরে দেখা যাচ্ছে কিছু হরিণ খাবার খাচ্ছে, আবার এখানে কিছু হরিণ বিশ্রাম নিচ্ছে, আর অপর দিকে একটি হরিণ মানুষের নাগালে চলে গিয়েছে আর ওখান থেকে বাঁধাকপি খাচ্ছে, আর এই সুবাদে মানুষও তাকে ধরে আদর করে দিচ্ছে। এখানে একটি মাছের কঙ্কাল সংরক্ষণ করা আছে। পেয়ারা মাখা খেলাম, প্রচুর জাল, একদম ঘাম বের হয়ে গেছে। এই বাচ্চাদের প্রেমিকা, এই উপরে দেখো, হোমনা যাবে? এই যাইবা যাইবা বাচ্চাদের বাড়িতে? আসো, হোমনাতে আসো। মধুর বাসা এখান থেকে। কুমিরগুলোর এরকম অভিনব কায়দায় শুয়ে থাকতে দেখে অনেকেই ভাবতে পারেন কুমিরগুলো মৃত, কিন্তু কুমিরগুলো আসলে জীবিত। রোদের তাপ থেকে বাঁচতে এভাবে শুয়ে আছে। সুন্দরবন থেকে বের হয়ে যাওয়ার সময় এত সুন্দর একটি স্থাপনা চোখে পড়ে। চলে যাচ্ছি সুন্দরবন থেকে, কিন্তু যাচ্ছি না, ভবিষ্যতে হয়তো আরো একবার আসবো সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে। আজকে কিছু দেখা হইলো না। আজকে যদিও এসেছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে, কিন্তু দেখতে পারিনি। আফসোস করব না, ভবিষ্যতে হয়তো কোনো এক সময় দেখতে পারবো। ইনশাল্লাহ আবার আসবো এই সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য। করমজল জেডির কাছে আসতেই দেখি সবাই বসে আছে, একমাত্র আমরাই মিসিং। তারপর তড়িঘড়ি করে আমরা একে একে আমাদের নৌকাতে উঠে গেলাম। নৌকাতে যাওয়ার পর তারা বলতেছে যে আমাদের জন্য তারা 3টা থেকে অপেক্ষা করতেছে, আর এদিকে আমরা 3:30টায় এসেছি নৌকাতে। একটা কথা না বললেই নয়, আমাদের এই গ্রুপে রাজশাহী থেকে এসেছে কিছু, তারপরে খুলনা থেকে এসেছে কিছু, আর আমরা 3জন কুমিল্লা থেকে। আমাদের সাথে আসা গ্রুপটা খুবই ফ্রেন্ডলি ছিল, তারা আমাদের সাথে খুবই মিলেমিশে ছিল। আমাদের সাথে ভ্রমণ করা কেউ যদি এই ব্লগটা দেখে থাকেন দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন। আরেকটা কথা না বললেই নয়, আমরা যখন এসেছি তখন এই পাড়গুলো ছিল শুকনা, 2 থেকে 3 ফুট নিচে ছিল পানি, আর এখন দেখেন পানিতে ভরে টইটুম্বুর। ভ্রমণ শেষ করে আবার আমরা রওনা দিয়েছি সুন্দরবন থেকে মংলার উদ্দেশ্যে পশুর নদী দিয়ে। আমরা আবার শহরে যাব, তারপরে এখান থেকে বাগেরহাট 7 গম্বুজ মসজিদ এবং পরবর্তীতে খান জাহান আলী মাজার শেষ করে রাতে খুলনার রূপসা ব্রিজে যাব। ওইখান থেকে আবার হোটেলের উদ্দেশ্যে যাব। তারপর কালকে সারাদিন ঘুরে আবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা হব।
বর্তমানে আমরা মংলা বন্দরের খুব কাছাকাছি আছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা মংলা বন্দরের ফেরিঘাটে পৌঁছে যাব, তারপর আমরা এখান থেকে চলে যাব। অবশেষে আমরা মংলা ফেরিঘাটে পৌঁছে গেলাম, অর্থাৎ যেখান থেকে উঠেছি আমরা সেখানেই চলে এলাম। নৌকা থেকে নেমে আমরা সুন্দরবন সফরের টিম থেকে বিদায় নিয়ে নিব। সবশেষে একটি মেসেজ দিতে চাই, মেসেজটি হলো আমার এলাকা হোমনার কেউ যদি কম খরচে ভ্রমণ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে যথেষ্ট সাহায্য করব। আজকের এই সুন্দরবন ব্লগ এই পর্যন্তই থাক। পরবর্তীতে অন্য কোনো একটি সুন্দর পরিবেশে ও সুন্দর লোকেশনে ভ্রমণ করব। আর এই ব্লগে যদি কোনো রকমের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে এই ভুল ত্রুটিগুলো সংশোধন করে নতুন ব্লগ নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।